ডুবন্ত জনপদে লাখ লাখ মানুষের হাহাকার। আগ্রাসী বন্যায় লন্ডভন্ড নোয়াখালী, ফেনী, কুমিল্লা সহ 11 জেলা। নতুন নতুন এলাকা প্লাবিত, যোগাযোগ বিচ্ছিন্ন বহু এলাকা। ভারতে পালানোর সময় কানাইঘাট সীমান্ত থেকে আটক সাবেক বিচারপতি মানিক, সাবেক চিফ হুইপ আসম ও ফিরোজ গ্রেফতার। আজ আদালতে তোলা হবে সালমান, আনিস, দীপুকে। রংপুরে বেসরকারি ক্লিনিকে 24 ঘন্টার ব্যবধানে 4 নবজাতকের মৃত্যু। ভুল চিকিৎসার অভিযোগ স্বজনের, সুষ্ঠু বিচার দাবি। সটকে পড়ল হাসপাতাল কর্তৃপক্ষ। এবং উৎসব বিষাদে পরিণত। জার্মানিতে শহরের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ছুরি হামলা, প্রাণ গেল 3 জনের, আহত 4। অভিযুক্তকে ধরতে অভিযানে পুলিশ। সময় সংবাদের সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। ডুবন্ত জনপদে লাখ লাখ মানুষের হাহাকার। আগ্রাসী বন্যায় লন্ডভন্ড নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম সহ দক্ষিণ পূর্বাঞ্চলের 11 জেলা। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিবন্দী হয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন অগণিত মানুষ। চলছে বেঁচে থাকার লড়াই। এদিকে স্মরণকালের ভয়াবহ বন্যায় কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফেনী ও নোয়াখালীর বন্যা কবলিত এলাকা ঘুরে বিস্তারিত জানিয়েছেন আতাউর কাউসার। পেছনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি একটি মহাসড়ক, অর্থাৎ নোয়াখালীর বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরের দিকে যে সড়কটি গিয়েছে এটি সেই সড়কের চিত্র। এই চিত্রটি দেখেই আসলে বোঝা যায় যে বন্যার এবং ভারী বৃষ্টিপাতের ফলে যে পানি জমে গিয়েছে এই বন্যা দুর্গত এলাকাগুলোতে, সেখানকার কি অবস্থা। সড়কটি আশপাশের নিচু জমি থেকে অন্তত 3 ফুট উঁচুতে। তো সেই 3 ফুট উঁচু সড়কটিতে যদি পানি জমে থাকে, সেক্ষেত্রে নিচের যে জমিগুলো আছে এবং নিচে যে বাসভবন বা অন্যান্য দোকানপাট আছে সেগুলোর অবস্থা সহজেই অনুমেয়। আমরা দেখেছি যে গলা সমান পানি, এটি সেই নোয়াখালীর বেগমগঞ্জের কথা বলছি। ভারত বাংলাদেশ সীমান্তর কাছাকাছি যে এলাকাগুলো রয়েছে, যেহেতু ত্রিপুরা রাজ্য থেকে যে উজানের ঢল, সে ঢলের কারণেই বেশি পানি জমেছে বন্যা দুর্গত এলাকাগুলোতে। তো সে জায়গাগুলোতে আসলে পানির পরিমাণ আরও অনেক বেশি। অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন বন্যা দুর্গত এলাকার যে মানুষ রয়েছেন তারা। আমরা অনেক জায়গায় দেখেছি যে একতলা ভবনের পুরো একতলাই আসলে পানির নিচে, অনেকে ছাদে আশ্রয় নিয়েছেন। এবং যে সকল টিনের ঘর রয়েছে সে সকল টিনের ঘরে তো আর ছাদে আশ্রয় নেওয়ার সুযোগ নেই। তারা আশপাশের যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সে আশ্রয় কেন্দ্রে গিয়েছে এবং সেই আশ্রয় কেন্দ্রগুলোতে আমরা খোঁজ নিয়েছি। তারা বলেছেন যে বিশুদ্ধ পানি এবং তাদের শুকনো খাবারের প্রচণ্ড সংকট রয়েছে। অর্থাৎ শুধুমাত্র পানিবন্দী জীবন বা পানির কারণে ঘর ছেড়ে চলে আসার যে কষ্ট, সে তার পাশাপাশি কিন্তু যুক্ত হয়েছে বিশুদ্ধ পানি এবং খাবারের যে সমস্যা তা। আমরা দেখেছি যে মানুষের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ, মানুষের প্রতি যে ভালোবাসা, তার একটি উজ্জ্বল নিদর্শন গত বেশ কদিন ধরে আমরা দেখতে পাচ্ছি। যে যেভাবে পারছে মানুষকে সাহায্য করছে, কেউ পানি দিয়ে, কেউ খাদ্য দিয়ে, কেউ আশ্রয় দিয়ে, প্রত্যেকে সাহায্য করছে, যেটি আসলে এই মুহূর্তে এই বানভাসী মানুষের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন, সেটি তারা করছেন। এবং একই সাথে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ত্রাণ নিয়ে আসছে। আমি গতকালকের কথা একটু বলতে চাই। আমরা গতকালকে ফেনী মহিপাল এলাকায় ছিলাম। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মহিপাল অংশে বারৈয়ারহাট থেকে মহিপাল পর্যন্ত পুরো সড়কটি পানির নিচে তলিয়ে গেছে এবং যার প্রেক্ষিতে চট্টগ্রাম থেকে বারৈয়ারহাটের পরে আর কিন্তু ফেনীর দিকে আসার কোনো সুযোগই নেই। তাও আমরা দেখেছি যে যেভাবে পারছেন হেঁটে তারা বারৈয়ারহাট থেকে অন্তত 20 কিলোমিটার হেঁটে মহিপালের দিকে আসছেন। অবর্ণনীয় কষ্ট, দুর্ভোগ আমরা দেখেছি গতকাল। এটি হচ্ছে তুলনামূলক কম দুর্ভোগ। যে অংশটির কথা আমি বলছি, এর চেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছে যারা ফেনী 6টি উপজেলা, বিশেষ করে ছাগলনাইয়া এবং ওই দিকের আশপাশের যে সকল মানুষ রয়েছেন, যারা সীমান্তবর্তী কাছাকাছি এলাকার মানুষ, তাদের এখানে পানি অনেক বেশি পরিমাণে উঠেছে। এবং আমাদেরকে যতটুকু জানিয়েছেন অনেকে, যে আসলে অনেকে তাদের আত্মীয় স্বজন বা পরিবার পরিজনের কোনো খোঁজ পাচ্ছেন না। বানভাসী জলের কারণে বিদ্যুৎ বিভ্রাটের সৃষ্টি হয়েছে। সেই এলাকাগুলোতে আজকে 3-4 দিন ধরে বিদ্যুৎ নেই। স্বাভাবিকভাবে মোবাইল টাওয়ারগুলো কাজ করছে না। কেউ আসলে তাদের স্বজনদের খোঁজও নেওয়ার মতন কোনো উপায় নেই।
যেদিকেই চোখ যায় শুধু পানি এবং গাছপালা যা দেখা যাচ্ছে, এবং মাঝে মাঝে কিছু ঘরবাড়ি। এমন এমন বেশ কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলোতে আসলে নৌকা দিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই, এবং এই একটি জিনিসের সংকট আমাদের নজরে এসেছে। যেহেতু এটি আশপাশে খুব নদীবহুল কোনো এলাকা না, এখানে কিন্তু বড় ধরনের কোনো নৌকা আগে থেকে যে এখানে ছিল এমন নয় বিষয়টি। অনেককেই আমরা দেখেছি ঢাকা থেকে ট্রাকে করে নৌকা তারা ভাড়া করে নিয়ে আনছেন এবং সেই নৌকা দিয়েই উদ্ধার কাজ চালাচ্ছেন, ত্রাণ কাজ চালাচ্ছেন। এবং আমরাও চেষ্টা করেছি যে কোনো একটি নৌকায় করে ভেতরে গিয়ে যতটুকু সম্ভব মানুষের দুর্ভোগ তুলে আনা যায়। তো আমরা দেখেছি যে এমন অনেক জায়গা আছে যেখানে নৌকা ছাড়া যাওয়ার কোনো উপায় নেই, যার কারণে সেই জায়গাগুলোতে যে সকল মানুষরা আটকে রয়েছেন অনেককেই সেই নৌকার অপ্রতুলতার কারণে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে আনা সম্ভব হয়নি। অনেকে বলছেন যে মূল সড়কের কাছাকাছি যারা আশ্রয় কেন্দ্রে আছেন বা যারা মূল সড়কের আশেপাশে কিছু বাসভবনে আটকা পড়েছেন তারা যত সহজে ত্রাণ পাচ্ছেন, যারা আরও ভেতরে অবস্থান করছেন তারা কিন্তু সেই ত্রাণটি অত সহজে পাচ্ছেন না। ফেনীতে বেশ কিছু হাসপাতাল রয়েছে, হাসপাতাল থেকে বেশ কিছু রুগীকে এবং সদ্যজাত শিশুদেরকে সেখান থেকে উদ্ধার করে আনা হয়েছে সেই নৌকা দিয়ে। এবং আমরা দেখেছি সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং অন্যান্য যে সকল সরকারি সংস্থা বা বাহিনীগুলো রয়েছে তারা অক্লান্ত পরিশ্রম করছে। সেনাবাহিনীর হেলিকপ্টার দিয়ে সেই রিমোট প্লেস যেই প্লেসগুলো রয়েছে, যেসব জায়গায় আসলে নৌকা ছাড়া যাওয়ার কোনো সুযোগ নেই এবং নৌকার অপ্রতুলতার কারণে সেদিকে যাওয়া যাচ্ছে না, সেনাবাহিনী এক একটি বাসার ছাদের উপরে সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে ত্রাণ ফেলছে এবং লাইফ জ্যাকেট তারা ছুঁড়ে মারছেন। এভাবে করে তারা তাদেরকে যতটুকু সম্ভব সাপোর্ট দেওয়ার চেষ্টা করছেন। গ্রামাঞ্চলে যে রিমোট এরিয়াগুলো রয়েছে যেখানে দুর্গতরা রয়েছেন, যাদের কাছে আসলে পৌঁছানো যাচ্ছে না, তো যত বেশি সংখ্যক নৌকা যদি তারা আনেন সেক্ষেত্রে তারা কিন্তু তাদের কাছ পর্যন্ত পৌঁছাতে পারবেন। এই ছিল নোয়াখালীর এলাকার সর্বশেষ উপজেলা থেকে বন্যার সর্বশেষ তথ্য আমার কাছে। বন্যার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ফেনীর সেনবাগ এলাকায় আছেন রিপোর্টার আতাউর কাউসার এবং মৌলভীবাজারের রাজনগরে আছেন সহকর্মী আমিনুল ইসলাম। সরাসরি শুরুতেই যাচ্ছে কাউসারের কাছে। কাউসার, আজ সকাল থেকে বন্যার যে চিত্র আমি দেখাচ্ছিলাম, এই মুহূর্তে আমি যেখানে আছি নোয়াখালীর সেনবাগ এলাকায়, এখানকার চিত্র আসলে তার চেয়ে ব্যতিক্রম কিছু নয়। অর্থাৎ দুর্ভোগটা সব জায়গায় একই, পানি উঠে প্রত্যেকটা জায়গাতেই আসলে বসবাসের অযোগ্য হয়ে গিয়েছে। প্রতিটি এলাকা থেকে মানুষজন বাধ্য হয়েছেন তাদের ঘরবাড়ি সহায় সম্পদ ছেড়ে জীবন বাঁচাতে কোনো একটি আশ্রয় কেন্দ্রে গিয়ে ওঠার। এই এখন যেমনটি দেখছেন একটি ছোট শিশুকে কাঁধে নিয়ে একজন তাদের বাড়ি থেকে বের হয়ে আসছেন। আসলে তাদের ঘরে এমনই পানি উঠেছে যার কারণে তারা সেখানে নিরাপদ নয়, যে কারণে তারা সেখান থেকে বের হয়ে আসছেন। এবং আমরা একটু আগে দেখেছিলাম যে তাদের কিছু মালামালও নিয়ে আসা হয়েছে। অর্থাৎ তাদের সহায় সম্বল যতটুকু আছে, যতটুকু ব্যবহার করার উপায় আছে ততটুকু নিয়ে যান বাঁচাতেই তারা সেখান থেকে সরে আসছেন। এবং তারা বলছেন যে গত রাত থেকেও কিন্তু পানির পরিমাণ আরও বেড়েছে এবং যে কারণে তারা আসলে সেখানে আর থাকতে নিরাপদ বোধ করছেন না। একটু আগে আমি এর আগে সর্বশেষ যে লাইভটি দিয়েছিলাম সেখানে আমি দাগনভূঞা উপজেলার একটি ইউনিয়ন থেকে সে লাইভ দিয়েছিলাম। সেখানকার মানুষজন বলছিলেন যে গত 2-3 দিনে সে এলাকার অন্তত 90% মানুষই ঘর ছাড়তে বাধ্য হয়েছিলেন। 10% মানুষ শেষ আশা নিয়ে তাদের ভিটে বাড়িতে পড়েছিলেন। তাদের এই আশা ছিল যে হয়তো পানি কমে যাবে, তার প্রেক্ষিতে তারা সেখানে অবস্থান করতে পারবেন। কিন্তু সেখানেও আসলে গত রাত থেকে যখন তারা দেখতে পেলেন যে পানি আরও বাড়ছে, তখন তারা বুঝতে পেরেছেন যে আসলে সেখানে আর থাকার উপায় নেই, যার কারণে বাধ্য হয়ে তারা আজকে আশ্রয় কেন্দ্রে যাবেন, এমনটি তারা আমাদের জানিয়েছিলেন। তো এক্ষেত্রে একটি জিনিস বলে রাখি, আশ্রয় কেন্দ্রে গেলে যে অবস্থা, আশ্রয় কেন্দ্রে যে সকল মানুষ আছেন তারা আমাদের বলছেন বা বলেছেন যে সেখানে তাদের জীবন বেঁচেছে ঠিকই, কিন্তু তাদের যে নিত্য প্রয়োজনীয় যে খাবার বা বিশুদ্ধ পানির অভাব সেখানে রয়ে গিয়েছে। কারণ এত পরিমাণ মানুষ এক একটি আশ্রয় কেন্দ্রে জড়ো হয়েছে, সেখানে থাকাটা যেমন কষ্টকর, একই সাথে বিশুদ্ধ পানির অভাব, শুকনো খাবারের অভাব তাদেরকে অনেক বেশি পীড়া দিচ্ছে, এমনটি তারা আমাদের জানিয়েছেন। তো এখানে বলে রাখি যে ফেনী এলাকার অবস্থা অনেক বেশি ভয়াবহ। আমরা গতকাল থেকে দেখেছি, আমরা ড্রোনে সেই দুর্গম অঞ্চলগুলো ছবি নেওয়ার চেষ্টা করেছি, যার মাধ্যমে আমরা আসলে দর্শকদের দেখাতে চেয়েছি যে ফেনীর সে দুর্গম অঞ্চলগুলো যেখানে কোনোভাবেই নৌকা দিয়ে যাওয়ারও অনেক ক্ষেত্রে সুযোগ নেই এবং নৌকা ছাড়া যাওয়ার তো কোনো সুযোগ নেই। সে জায়গায় আমরা ড্রোন ক্যামেরার মাধ্যমে সেই ফুটেজগুলো কালেক্ট করেছি এবং সেই ফুটেজগুলো দেখে আমরা যতটুকু বুঝেছি যে অনেক জায়গায়
এখনো মানুষজন তাদের পাকা দালানের ছাদে আশ্রয় নিয়েছেন খোলা আকাশের নিচে, অর্থাৎ তাদের নিচতলা পরিপূর্ণভাবে পানিতে পরিপূর্ণ হয়ে গিয়েছে, যার প্রেক্ষিতে তারা বাধ্য হয়েছেন ছাদে আশ্রয় নিতে। এবং আমরা এমনও দেখেছি যে সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে পুরো এলাকাটি তারা রেকি করছেন, এবং যেখানেই তারা বুঝতে পারছেন যে এখানে কোনো মানুষ আটকে আছে তারা তাকে রেস্কিউ করার জন্য সে হেলিকপ্টার থেকে লাইফ জ্যাকেট আমরা দেখেছি যে ফেলেছেন। আমরা দেখেছি বিভিন্ন ত্রাণ ভর্তি যে প্যাকেটগুলো রয়েছে সেগুলো তারা সে সকল জায়গা থেকে ফেলে মানুষজনকে উদ্ধারের চেষ্টা যেমন ভাবে করেছেন, একই সাথে যাতে তারা খেয়ে পড়ে অন্তত জীবন বাঁচাতে পারে সে চেষ্টাটুকু সেনাবাহিনী এবং অন্যান্য যে সকল সংস্থা আমরা দেখেছি যে কাজ করছে তাদের ছিল। এবং এর আগে যেমনটি বলেছিলাম যে প্রচুর মানুষ স্বপ্রণোদিত হয়ে আসলে এই বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন, তারা ত্রাণ দেওয়ার মাধ্যমে নিজেরা সহোদ্যোগে ত্রাণ ব্যবস্থা করছেন এবং সে ত্রাণ পৌঁছে দিচ্ছেন সেই বন্যা দুর্গত যারা আছেন তাদের কাছে। তো এই মুহূর্তে আমি যেখানে আছি এখান থেকেই মূলত সেনবাগের এই এলাকাটি থেকে পানি ওঠা শুরু হয়েছে এবং ভেতরের অবস্থা আরো অনেক বেশি ভয়াবহ, এমনটি ভেতর থেকে যারা এসছেন তারা আমাদের জানিয়েছেন। কিন্তু সেই জায়গাটি আসলে নৌকা ছাড়া যাওয়ার কোনো উপায় নেই। এবং এর আগে আমি বলেছিলাম যে এই মুহূর্তে একটি বড় সমস্যা যেটি দেখা গিয়েছে সেটি হচ্ছে আসলে নৌকার অপ্রতুলতা, যার প্রেক্ষিতে অনেকে যারা ত্রাণ দিতে আসছেন তারা আসলে অনেক দুর্গম এলাকায় পৌঁছাতে পারছেন না, কারণ একটি নির্দিষ্ট লেভেলে যাওয়ার পরেই হয়তো গলা সমান পরিমাণ পানি উঠে যাচ্ছে। অনেকে আমরা দেখেছি লাইফ জ্যাকেট পরেই যাচ্ছেন, কিন্তু তারপরে যখন পায়ের নিচে আর মাটি না পাওয়া যায়, অর্থাৎ সেখানে মাটি ঠাঁই না পায়, তারপরে কিন্তু আর এসব ত্রাণ সামগ্রী সাথে নিয়ে সেদিকে যাওয়ার আর কোনো সুযোগ তারা পান না। যার কারণেই তারা বলছিলেন যে আসলে যদি পর্যাপ্ত নৌকা থাকতো তাহলে তারা অনায়াসে সেই জায়গাগুলোতে যেতে পারতো যেখানে এখনো মানুষজন আটকে রয়েছে। তো আমি যেমনটি বলছিলাম ফেনীর কথা, কুমিল্লার কথা, নোয়াখালীর কথা, এর ছাড়া কিন্তু সিলেটে এবং অন্যান্য আরো অনেক জায়গাতেও বন্যার অবস্থা খুবই খারাপ, মানুষ খুবই দুর্ভোগে রয়েছে সেখানে। তো সেখানকার খবর জানতে সিলেট মৌলভীবাজারে আমাদের আরেক সহকর্মী আছেন আমিনুল ইসলাম, তার কাছে যেতে চাই। এবং সেনবাগ থেকে, নোয়াখালী সেনবাগ থেকে বন্যা পরিস্থিতির এই ছিল সর্বশেষ আমার কাছে। ফেনী সহ দেশের 12টি জেলার মতো ডুবে আছে গেল 3 দিন ধরে সিলেটের মৌলভীবাজার জেলাও। মৌলভীবাজার জেলার প্রায় বেশ কয়েকটি নিম্নাঞ্চলের যে চিত্র আমরা সকাল থেকে জানাচ্ছিলাম, এই মুহূর্তে আমরা রয়েছি রাজনগর উপজেলায়। রাজনগর উপজেলার সৈয়দনগর সহ যে গ্রামগুলো আমরা একটু দেখাতে চাই দর্শক। এখনো পর্যন্ত তাদের যে হাঁটা চলাচলের যে রাস্তা, সেই রাস্তাটি এখন ডুবে আছে। প্রায় হাঁটু জল মারিয়েই প্রতিদিন এভাবে তাদের প্রয়োজন স্বার্থে এখানকার মানুষজন বেরোচ্ছেন এবং আবার রাত হওয়ার আগে আগে তারা তাদের গ্রামে ফিরে যাচ্ছেন। কিন্তু গ্রামের এখনো বেশিরভাগ ঘরগুলোতে পানি আটকে আছে এবং এই পানি আটকে থাকার কারণে অনেকেই ঘর ছেড়েছেন, অনেকেই আশ্রয় কেন্দ্রে গিয়েছেন এবং এই এলাকাগুলোতে এখনো পর্যন্ত যে ত্রাণ সরবরাহ যে ব্যাপারটি সেটি ব্যাপকভাবে শুরু হয়নি। কিছু এলাকায় কিছু মানুষজন কিছুটা খাদ্য সহায়তা দিয়েছেন, অনেক এলাকাতে সেনাবাহিনী হয়তো টহল দিয়েছে এবং দেখেছে। এবং আজকে এই এলাকাগুলোতে জামাতের পর্যায় থেকে এখানে তাদের যে শুকনো খাবার এগুলো বিতরণ করেছে। এগুলো আসলে স্থানীয় পর্যায় থেকে বিতরণের পাশাপাশি রাজনৈতিক পর্যায় থেকে কিছু কিছু মানুষজন এই এলাকার মানুষজনকে এসে দেখছেন, কিন্তু এগুলোতে এখনো ব্যাপকভাবে খাবার পৌঁছে দেওয়ার ব্যাপারটি চোখে পড়েনি বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার স্থানীয় মানুষজন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাগুলোর উপর দিয়ে এভাবে পানি যাচ্ছে। একইভাবে কিন্তু এই এলাকার যে মৎস্য খামারগুলো ছিল, মৎস্য খামারগুলো ভেসে গিয়েছে। অনেক ক্ষতি হয়েছে এখানকার মৎস্য চাষী যারা রয়েছেন তাদের, পাশাপাশি এখানকার যেসব অন্যান্য খামারি, বিশেষ করে কৃষিজীবী যারা রয়েছেন তাদের জমির উপরে এখন পানি রয়েছে। এবং আপনারা জানেন যে এই সময়টাতে হচ্ছে আমনের মৌসুম এবং এই সময়টাতে তারা ধানের চারা গাছ রোপণ করেন। বিঘার পর বিঘা জমি কিন্তু এখনো পানিতে নিমজ্জিত এবং এই জমিগুলো আর কখনো কাজে আসবে কিনা এটি আসলে বলতে পারছেন না এখানকার কৃষক, কারণ নতুন করে আবারও এই আমনের চারা রোপণ করতে হতে পারে। তবে সেই সময়টা আসবে যখন এখানকার পানি নেমে যাবে। বেশিরভাগ কৃষি জমির বাইরেও কিন্তু স্থানীয় পুকুর এবং বেশিরভাগ ফিশারির মাছ ভেসে গেছে এবং এখানকার অন্যান্য যেসব গাছপালা রয়েছে সেগুলো আর কয়েকদিন পানি থাকলে সেগুলোর গুড়া পড়তে যাবে এবং সে কারণে তাদের যে অন্যান্য কৃষির খামার রয়েছে
রয়েছে সেগুলো নষ্ট হয়ে যাবে। তো এই অবস্থা চলতে থাকলে আসলে আপনারা জানেন দেশের বেশিরভাগ জেলা এখন বন্যা কবলিত। সেই সাথে মৌলভীবাজারের যেসব নিম্নাঞ্চল রয়েছে, মৌলভীবাজার এবং সিলেটের কিছু নিম্নাঞ্চল রয়েছে, সেখানে এখনো পানি রয়েছে এবং হবিগঞ্জেও কিন্তু এই অবস্থা বিরাজ করছে। হবিগঞ্জের বেশিরভাগ এলাকাতে এখনো পানি রয়েছে। এই পানি থাকলে সাধারণ মানুষের যে দুর্ভোগ সেটি সচরাচর আসলে খুব দ্রুতই কমে আসছে না। যেহেতু আজকে বৃষ্টিপাত বন্ধ রয়েছে এবং বৃষ্টিপাত বন্ধ থাকার কারণে কিছুটা পানি কমেছে, রোদের দেখা আজকে মিলেছে, কিন্তু আবারও ভারী বৃষ্টিপাত থাকলে কিন্তু এই পানি বাড়ার প্রবণতা বৃদ্ধি পাবে এবং অনেক জায়গাতে মনু নদীর বাঁধ ভেঙে যেসব এলাকা প্লাবিত হয়েছে সেই সব এলাকা থেকে ধীরে ধীরে পানি নামছে, কেননা এখনো পানিটি আসলে যে হাওড়গুলো রয়েছে সেই হাওড়গুলোতে পানি ঢুকছে। এই হাওড়গুলো কানায় কানায় পূর্ণ হয়ে গেলে কিন্তু এই পানি আটকে যাবে এবং আটকে গেলে আবারও এই বন্যা দীর্ঘস্থায়ী হতে পারে, এটি আসলে ধারণা করছেন এখানকার যারা গবেষকরা রয়েছেন, পাশাপাশি স্থানীয় মানুষজন। এবং পাশাপাশি বলতে চাই যে ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু ভারতের মেঘালয়ে বৃষ্টিপাত হচ্ছে এবং মেঘালয়ে বৃষ্টিপাত হলে ভারতের যেসব অন্যান্য উল্লেখযোগ্য স্থান যেগুলো রয়েছে চেরাপুঞ্জি, সেই এলাকায় বৃষ্টিপাত হলে নতুন করে আবার পানির ঢল নামবে। তো এই ঝুঁকিগুলো রয়েছে, এই ঝুঁকিগুলো থাকার কারণে সিলেটের মৌলভীবাজার জেলার মানুষজন কিন্তু এখনো আতঙ্কে রয়েছেন দীর্ঘস্থায়ী বন্যার, এবং এই দীর্ঘস্থায়ী বন্যা হলে ক্ষতির পরিমাণ বাড়বে এবং ক্ষতির পরিমাণ বাড়লে আসলে যেটি বলা চলে যে আসাম এবং ত্রিপুরার পানির মতো এই এলাকার যে পানির ঢল, সেই স্বাভাবিক ঢলের চেয়ে অতিরিক্ত ঢল যেটি আসলে এখন প্রবাহিত হচ্ছে বাংলাদেশের উপর দিয়ে, সেই মানুষের ক্ষতির পরিমাণ বাড়লে আরও আসলে আশ্রয়কেন্দ্র খোলার প্রয়োজন পড়বে। যে আশ্রয়কেন্দ্রগুলোতে এখনো মানুষজন রয়েছেন সেখানে নানা ধরনের সমস্যা রয়েছে। আপনারা হয়তো জানেন বন্যায় আশ্রয়কেন্দ্র খোলা হলে সেখানে মানুষজন যান, কিন্তু সেই পরিমাণ স্যানিটেশন ব্যবস্থা, পাশাপাশি সেই পরিমাণ খাবার সরবরাহের যে ব্যাপারটি থাকে, অনেক সময় আসলে আমরা দেখেছি যে ভুক্তভোগী মানুষজন কিন্তু অভিযোগ করে থাকেন যে খাবারের অপ্রতুলতার বিষয়ে। তো এই বিষয়গুলোকে নজর দিয়ে স্থানীয় প্রশাসন কাজ করছে, সেনাবাহিনী সহযোগিতা করছে এবং এই এলাকায় নৌবাহিনীর যে কোস্ট গার্ড সদস্যরা তারাও কিন্তু কাজ করছেন। তো সার্বিক মিলিয়ে বলা যায় যে এখনো মৌলভীবাজার মানুষের যে দুর্ভোগ সেটা কিন্তু খুব দ্রুতই কমে আসছে না, এই দিনগুলোকে আরো তাদের পার করতে হবে। এই ছিল আসলে মৌলভীবাজার থেকে আমার কাছে সর্বশেষ। বন্যার সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম মৌলভীবাজারে, তার আগে যুক্ত ছিলাম ফেনীতে। দেখছেন সময় সংবাদ। চট্টগ্রামে বন্যায় ডুবেছে 8 উপজেলা, মৃত্যু 5 জনের। এই মুহূর্তে চট্টগ্রামের ফটিকছড়িতে আছেন রিপোর্টার শফিকুল আলম, সরাসরি যাচ্ছে তার কাছে। শফিক, চট্টগ্রাম থেকে মানবতার সবাই শত শত ট্রাকে ঘরে কিন্তু যে বন্যার্থীদের সবাই কিন্তু টিম আসছে, ঠিক একইভাবে কাজিরদিউরি থেকে একটি টিম আসছে, তারা কিন্তু এই সেবাগুলো দিয়ে যাচ্ছে। আপনি হয়তো দেখছেন, আমি একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এই টিমের এরকম কিন্তু হাজারো টিম চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে। আপনারা কোথা থেকে এসেছে, আবার কি কি পণ্য আপনারা কি কি সেবা দিচ্ছেন একটু? আমরা চট্টগ্রাম কাজিরদিউরি এরিয়া থেকে আসছি, ব্যাটারি গলি থেকে। আমরা 300 প্যাকেট মতো শুকনো খাবার নিয়ে আসছি, মুড়ি, দেন প্রয়োজনীয় যেগুলো স্যালাইন বলেন, তারপর বিস্কিট, কেক, এসব সামগ্রী আনছি। দেন এগুলো মানে অনেক পানিতে আমাদের গলা অবধি এরকম অবস্থায় পানিতে গিয়ে মানুষের ঘরে ঘরে গিয়ে দিয়ে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাজিরদিউরি থেকে যে ব্যাটারগুলি রয়েছে, সেই ব্যাটারগুলিতে একটি টিম এসেছে এবং তারা 300 মানুষের খাবার বিতরণ করেছে। আপনারা একটু দেখানোর চেষ্টা করি আসলে মানুষ কিভাবে দুর্ভোগে আছে, মানুষ কিভাবে আসছেন। এখানে কোমর সমান পানিতে কিন্তু পুরো এলাকা কিন্তু তলিয়ে গেছে এবং সেখানে কিন্তু যারা যে টিমগুলো যাচ্ছে, বিশেষ করে মেডিকেল যে টিম যারা যাচ্ছে, তারা কিন্তু সেখানে যে প্রত্যন্ত যে গ্রাম অঞ্চলে যেখানে আসলে যাওয়ার অসম্ভব, তারা কিন্তু সেখানে যাচ্ছেন। এখানকার এলাকাবাসী বলছেন এই সুন্দরপুর ইউনিয়নে প্রায় 5 থেকে 6 হাজার মানুষ পানিবন্দী অবস্থা আছে। তারা একটি আবেদন জানাচ্ছে, সেটা হচ্ছে শুকনো খাবার না নিয়ে যেন রান্না করা খাবার নিয়ে যায়, সেই বিষয়টি বলছেন। কারণ সেখানে ভেতরে গলা সমান কোমর সমান পানি থাকার কারণে সেখানকার মানুষ কিন্তু রান্না করতে পারছেন না, বিধায় তারা বলছেন যে শুকনো খাবারের পরিবর্তে সেখানে যেন রান্না করা খাবার নিয়ে যাওয়া হয়। এবং চারিপাশে কিন্তু পানি চারিদিকে পানি। একটু দেখানোর চেষ্টা করি আসলে আমার পেছনে এই যে ঘর, যে বিভিন্ন মসজিদ, বিভিন্ন স্কুল, মাদ্রাসা সহ বিভিন্ন ঘর বাড়ি কিন্তু ডুবে যাচ্ছে এবং সেখানে কিন্তু মানুষের যে ভিতরে কি অবস্থা সেটি আসলে এখন বোঝা যাচ্ছে। তবে একটি কথা যেটি বলতে চাই, যে প্রতি 2-1 মিনিট পর পর বন্যার্থীদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে আসছে এবং বিভিন্ন
সংগঠন, বিভিন্ন ক্লাব এবং বিভিন্ন যে সমন্বয়কদের পক্ষ থেকে কিন্তু সেই ত্রাণ সামগ্রী কিন্তু বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি যে বিস্তীর্ণ এলাকা, পুরো এলাকা কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। বিভিন্ন বাসা বাড়ি, ঘর বাড়ি, যেখানে আসলে নৌকা বা স্পিডবোট থাকার কথা না, এখানে শত শত নৌকা ট্রাকে করে, খাবার ভ্যানে করে এখানে নৌকাগুলো নিয়ে এসেছেন যারা সমন্বয়ক আছে, কড়া সংস্কার আন্দোলনের সমন্বয়করা এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সে পানিগুলো কিন্তু এখানে আসে দেওয়া হচ্ছে। আপনার এখানে প্রায় আপনার ফসলি জমি এবং মাছের ঘের সব ডুবে গেছে। চট্টগ্রামের প্রায় 9টি উপজেলায় কিন্তু পানি উঠেছে এবং 5 জনের মৃত্যু হয়েছে বলে আমরা প্রাথমিক তথ্য পেয়েছি। তবে একটি বিষয় আপনারা জানিয়ে রাখি যে কাপ্তায় যে বাঁধ রয়েছে, সে কাপ্তায় বাঁধ ছেড়ে দেওয়ার কথা বলছে, সেগুলো এখনো পর্যন্ত নির্দিষ্ট করে তারা বলেনি। কারণ কাপ্তায় বাঁধের তাদের যে পানির অর্থাৎ 106 ফুট SLM মতো পানি উঠেছে, সেখান থেকে 109 ফিট পর্যন্ত উঠতে হবে। আরও 3 ফিট পানি বাড়লে কিন্তু সে কাপ্তায় বাঁধ ছেড়ে দিবে। আর কাপ্তায় বাঁধ ছাড়লে সেটি প্রশাসনকে জানিয়ে, নৌবাহিনীকে জানিয়ে এবং জেলা প্রশাসনকে জানিয়ে সে বাঁধ ছেড়ে দেবে। কিন্তু কাপ্তায় বাঁধ ছেড়ে দেওয়ার এখনো পর্যন্ত কোনো এরকম তথ্য নেই। তো যদিও মানুষের মধ্যে একদম আতঙ্ক বিরাজ করছে। আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি আসলে যারা ত্রাণ সামগ্রী নিয়ে আসছে, মানুষের হয়ে মানুষের পাশে যারা দাঁড়াচ্ছে, তাদের কথা না বললে না। কারণ চট্টগ্রামে হচ্ছে একটি বন্দরনগর চট্টগ্রাম, এখানে ধনাঢ্য ব্যবসায়ীদের সংখ্যা অনেক বেশি। আমরা এখন শহর থেকে প্রায় 30 থেকে 35 কিলোমিটার দূরে আছি, কিন্তু শহর থেকে প্রতি 5 মিনিট 2 মিনিট পর পর কিন্তু বন্যার্থীদের সেবায় কিন্তু বিভিন্ন ট্রাক আবার ভ্যানে করে কিন্তু বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে আসছে এবং শুকনো খাবার, রান্না খাবার নিয়ে আসছে। পাশাপাশি যে মেডিকেল টিম, সেগুলো কিন্তু এখানে মজুদ রাখা হয়েছে। আপনাকে জানেন যে সাম্পান নৌকা যেগুলো আসলে এখানে থাকার কথা না, কিন্তু এগুলো ট্রাকে করে খাবার ভ্যানে করে এই পণ্যগুলো এখানে, এই সাম্পানগুলো, বোটগুলো এখানে নিয়ে আসা হয়েছে। এবং দূরে যদি একটু দেখাই, আসলে ভেতরে পানির এতটা বেশি এখানে আসলে আমাদের যাওয়া সম্ভব হচ্ছে না। সেজন্য ক্যামেরার মধ্যে একটু দেখাই যে যেগুলো ঘর রয়েছে, টিনের চালা রয়েছে, সেগুলো পানির নিচে কিন্তু একেবারে ডুবে গেছে এবং সেখানে কিন্তু মানুষের যারা ছিল তাদেরকে সেখানে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। এটি আমরা জানি রাখি, চট্টগ্রামের যে খাগড়াছড়ি যেই কুমিল্লা, ফেনী, নোয়াখালী যেখানে ডুবে গেছে, সেটির সাথে খাগড়াছড়ি একটি সংযোগ রয়েছে। অর্থাৎ ভারতের যে সীমানা সেই দিক দিয়ে, সেখান থেকে এই খাগড়াছড়ি থেকে পানি যে খালদা নদী বেয়ে কিন্তু এই হাটহাজারী, ফটিকছড়ি সহ বিস্তীর্ণ যে এলাকাগুলো আছে, প্রায় 9টি উপজেলা একেবারে পানির নিচে এখন তলিয়ে আছে। যদিও গতকাল পানির পরিমাণ বেশি ছিল, আজকে বৃষ্টি হওয়ার কারণে, বৃষ্টি কমে যাওয়ার কারণে মোটামুটি এখন স্বাভাবিক হতে শুরু হয়েছে। বাগমারাতে এলাকায় পানি বেশি আছে বলে তারা বলছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে বন্যার সর্বশেষ তথ্য। চট্টগ্রামে বন্যার সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ফেনী সদর, পরশুরাম এবং সোনাগাজীতে এখনো হু হু করে বাড়ছে পানি। কোমর পানিতে দিনরাত কাটাচ্ছে বানভাসীদের। তবে ফুলগাজী ও দাগনভূয়াতে পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কমেনি দুর্গতদের। বিস্তারিত জানাচ্ছেন রিপোর্টার আতিয়া সজল। স্মরণকালের ভয়াবহ বন্যা ফেনী জুড়ে শুরু হয়েছে। ফেনীর ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া এবং বিভিন্ন জায়গায় শত শত মানুষের বিভিন্ন আহাজারি। তারা শুধু তাদের স্বজনদের সন্ধান পাচ্ছে না, সন্ধান না পেয়ে তারা দিক বিদিক ছুটতে আছে। রবিবার থেকেই কিন্তু মূলত বাঁধ ভেঙে পানি প্রবাহিত হতে থাকে পুরো জেলা জুড়ে এবং এই যে পানি অব্যাহতভাবে ফেনীর ফুলগাজী, পরশুরাম দিয়ে একের পর এক লোকালয়ে প্রবাহিত হতে থাকে, সেই পানি কিন্তু আজ পর্যন্ত এখন বিভিন্ন নিম্নাঞ্চলে প্রবাহিত হচ্ছে। আপনাকে যদি বলি পুরো ফেনী জেলার চিত্র, সেক্ষেত্রে আমরা ফেনী শহরের শুধুমাত্র মহিফালের কিছু অংশ এবং টাং রোডের একটি অংশ থেকে ডিসি অফিস পর্যন্ত, জেলা প্রশাসন কার্যালয় পর্যন্ত সড়কটি রয়েছে, এটি ছাড়া পুরো ফেনী পানিতে তলিয়ে রয়েছে। ফেনীর যে ব্যবসায়িক কেন্দ্রগুলো রয়েছে, তাকিয়া রোড, ইসলামপুর রোড, সেখানে কিন্তু শত শত যে ব্যবসায়ীদের, বড় বড় ব্যবসায়ীরা, পাইকারি যারা আড়তদার এবং মহিফালের বিভিন্ন আড়তদার, তারা যেটা বলছেন যে তাদের মালামাল ভিজে কোটি কোটি টাকার মালামাল নষ্ট হয়ে গিয়েছে। অন্য বছর যে একাধিকবার বন্যার কবলে পড়ে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে অল্প শুধুমাত্র ফুলগাজী, পরশুরামের মধ্যেই সীমাবদ্ধ থাকে, সেটি 2 দিন 3 দিন পরেই হয়তো কিছুটা কন্ট্রোলে চলে আসে। কিন্তু
এবার দেখেছি সেটা পুরোটাই একটি ব্যতিক্রম চিত্র দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন মানুষের বাসাবাড়ির মধ্যে অনেকের যারা নিচতলার বিল্ডিংয়ে রয়েছে তাদের জানলার উপরে বা অর্ধেকের বেশি পানি হয়ে তাদের বাড়িঘরের চরম দুর্ভোগ তৈরি হয়েছে। সমন্বয় না করার কারণে এক জায়গায় অনেক ত্রাণ যাচ্ছে, অনেক উদ্ধারকর্মী যাচ্ছে, আবার কোনো কোনো জায়গায় কেউ পৌঁছাচ্ছেই না। এ কারণে স্থানীয় যেটা বলছেন যে এখন যত দ্রুত সম্ভব জেনারেটর দিয়ে মোবাইল নেটওয়ার্কটা চালু করা এবং বিদ্যুৎ সংযোগটা যতদূর সম্ভব এলাকাভিত্তিক চালু করা, সেই সাথে জেলা পর্যায় থেকে একটি কন্ট্রোল রুম খুলে যে যারা যেখান থেকে ত্রাণ দিতে আসছেন তারা যেন এগুলো ত্রাণ ঠিকমতো সঠিকভাবে সমভাবে বন্টন হয় সেটা ব্যবস্থা নেওয়া। সেই সাথে কিন্তু গতকাল থেকেই বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু হেলিকপ্টার উদ্ধার অভিযান চালাচ্ছে এবং যদিও আবহাওয়াটা কিছুটা ভালো থাকার উদ্ধার অভিযানে কিছুটা জোর পাচ্ছে, এবং কোস্টগার্ডও কিন্তু এখানে উদ্ধার অভিযান চালাচ্ছে। সেই সাথে কিন্তু যেটা চালাচ্ছে স্থানীয় যেটা বলছেন সেটা পর্যাপ্ত নয়, তারা জানাচ্ছেন এটা আরও লজিস্টিক সাপোর্ট এবং ম্যান পাওয়ার উদ্ধারের জন্য আরও বেশি বাড়ানো দরকার। এই ছিল আমার কাছে ফেনীর বন্যা পরিস্থিতির সবশেষ। নোয়াখালীতে পানিবন্দী হয়ে দুর্ভোগে রয়েছেন হাজার হাজার মানুষ। সবশেষ পরিস্থিতি জানাতে সোনাইমুড়ি এলাকায় আছেন রিপোর্টার সাইফুল্লাহ কামরুল, সরাসরি যাচ্ছে তার কাছে। কামরুল, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালী সোনাইমুড়ি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডের পাশেই আছে বারোগা ইউনিয়ন। এই সোনাইমুড়ি উপজেলার 10টি ইউনিয়নের প্রতিটি গ্রাম প্লাবিত হয়ে আছে, এই প্রতিটি ঘরে পানি আছে। এখানকার মানুষগুলো অনেকটা মানবতা জীবনযাপন করছে। এখানকার মানুষগুলোর গবাদি পশু, বিশেষ করে হাঁস, মুরগি, গরু, ছাগল কোনোটাই তারা রক্ষা করতে পারেনি। এখানে যে পরিমাণ পানি বৃদ্ধি হয়েছে, এখানকার বয়স্ক লোকেরা বলছে যে গত 60 বছরে তারা এরকম বন্যা তারা দেখেনি। নোয়াখালী জেলার পানি উন্নয়ন বোর্ডের এক্সিএন আমাদেরকে জানিয়েছেন যে মুসাপুর রেগুলেটরটা খুলে দেওয়া হয়েছে, মুসাপুর রেগুলেটর দিয়ে পর্যাপ্ত পানি নির্গত হচ্ছে। তারা আশা করতেছে যে আগামী 1-2 দিনের মধ্যে এখানকার পানি অনেকটা স্বাভাবিক পর্যায়ে চলে আসবেন। গত 2 দিন এখানে বৃষ্টি হয়নি, যার কারণে মানুষের মাঝে কিছুটা স্বস্তি আছে। এখানকার এখন থেকে কিছুক্ষণের মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা এই সোনাইমুড়ি উপজেলার বারোগা ইউনিয়নের সোনাইমুড়ি এই কাশীপুর বাজার যে স্কুল আছে সেই স্কুলে স্বাস্থ্য বিভাগকে নিয়ে মিটিং করবেন। এখানে পর্যাপ্ত ত্রাণ বেসরকারি উদ্যোগে ত্রাণ আসছে। এখানকার মানুষগুলো এখানে পানিবন্দী হয়ে আছে। এখানে ডায়রিয়া রোগে প্রচুর আক্রান্ত হয়েছে। ডায়রিয়া আক্রান্ত হওয়ার কারণে এখানকার স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেনারেল হাসপাতালে যে অনেক বেশি রোগী ভিড় করতেছে। এখানকার স্থানীয় প্রশাসন জানিয়েছেন যে তারা প্রায় 502টি নোয়াখালী জেলায় করা হয়েছে, আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এখানে প্রায় 70,000 মানুষ আশ্রয়কেন্দ্রে তারা অবস্থান করতেছে। এখানকার স্থানীয়গুলোর মধ্যে যে অবস্থা দেখা দিয়েছে, তারা ভাবছে যে এই বন্যার পানি কমে যাওয়ার পরে বিভিন্ন রোগে তারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। নোয়াখালীর সোনামুড়ি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। নোয়াখালীর সোনাইমুড়ি থেকে জানছিলাম সেখানকার বন্যার সবশেষ পরিস্থিতি। কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় ডুবে গেছে সিম্বল অফ রাঙামাটি খ্যাত ঝুলন্ত সেতু। ঝুঁকি এড়াতে বন্ধ করে দেওয়া হয়েছে পর্যটক পারাপার। বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার হেফাজত ইসলাম, সরাসরি যাচ্ছে তার কাছে। সবুজ, পর্যটন শিল্পের যে আইকন ঝুলন্ত সেতু, সেই ঝুলন্ত সেতুটি আসলে গত 2 দিন যাবৎ কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে আছে। যেহেতু গত 7 দিন টানা রাঙামাটিতে বৃষ্টি হয়েছিল, আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে 7 দিন বৃষ্টি হবার কারণে কাপ্তাই হ্রদের পানি অস্বাভাবিক হারে বেড়ে গেছে। বেড়ে যাবার কারণে এখানকার যে রাঙামাটির পর্যটন শিল্পের যে আইকন, সেই আইকনটা হলো ঝুলন্ত সেতু, সেটি ডুবে গেছে। ডুবে যাওয়ার কারণে পর্যটনের এক প্রান্ত থেকে অপর প্রান্ত অনেকটা বিচ্ছিন্নই বলা যেতে পারে। যারাই যাচ্ছেন দেখতে পাচ্ছেন যে সাম্পানের মাধ্যমে আসলে এখন পর্যটক বা স্থানীয় যারা আছেন অপর প্রান্তে বা ব্যবসায়ী, তারা আসলে সাম্পানের মাধ্যমেই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছেন। একটি কথা যদি বলে রাখি, তো এই ঝুলন্ত সেতুটি 1986 সালে 355 ফিটের এই সেতুটি বাংলাদেশ পর্যটন কর্পোরেশন নির্মাণ করেছিল। যেহেতু নির্মাণ সময়ে এখানকার স্থানীয়দের কাছে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি সেটা হলো যে কাপ্তাই হ্রদের পানি ধারণ ক্ষমতা 109 MSL, কিন্তু যেহেতু এখানে সেতুটি এখন দেখা যাচ্ছে যে 105.64 MSL পানি হলেই ডুবে যায়। অর্থাৎ শুরু থেকে হয়তো পরিকল্পনার অভাবে তাদের এই ধরনের অভিযোগ যে অপরিকল্পিতভাবে এই সেতুটি নির্মাণ করার কারণে আসলে প্রতি বছরই সেতুটি ডুবে যাচ্ছে। এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই সেতুকে কেন্দ্র করে আসলে প্রচুর লোকজনের কর্মসংস্থান হয়েছে।
একটু আগেই দেখতে পেরেছেন যে অসংখ্য পর্যটকবাহী বোট এগুলি ঘাটে পড়ে আছে, যেহেতু ব্রিজ ডোবা এখানে পর্যটক চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যার কারণে পর্যটক এখানে আসছেন না। না আসার কারণে আসলে এসব বোট চালকরা অনেকটা কর্মহীন হয়ে পড়েছে। তারাও আমাদেরকে একটাই দাবি জানিয়েছেন যে সরকার যাতে এই বৃষ্টির ব্যাপারে নতুন পরিকল্পনা নিয়ে বৃষ্টি যাতে সারা বছর সচল থাকে সে ধরনের করে সেটিকে যাতে পুনরায় নির্মাণ করা হয় সে ধরনের একটি দাবি তারা আমাদেরকে জানিয়েছেন। এর সাথে আমি একটু বিষয় সংযুক্ত করি যে রাঙামাটির যে ঝুলন্ত সেতুটি, এই ঝুলন্ত সেতুতে আসলে প্রতি বছরই যেহেতু এভাবে ডুবে যাচ্ছে, এটার ব্যাপারে এটাকে নতুন করে পরিকল্পনা গ্রহণ করার জন্য দাবি জানিয়েছে স্থানীয় ব্যবসায়ীরা। এই ছিল রাঙামাটির ঝুলন্ত সেতু থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। কাপ্তাই হ্রদ থেকে যুক্ত হয়ে জানছিলাম সেখানকার সবশেষ পরিস্থিতি। দেখছেন সময় সংবাদ। টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে চাঁদপুর সেচ প্রকল্প এলাকা তলিয়ে আছে, ডুবে গেছে রাস্তাঘাট, ভেসে গেছে শত শত খামারের মাঠ। সেখানকার সবশেষ খবর জানাতে ফরিদগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফারুক আহমদ। সরাসরি যাচ্ছে তার কাছে। এই জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এটি হলো চাঁদপুর ফরিদগঞ্জ পৌরসভার কেরোয়া এলাকা। এই কেরোয়া এলাকাটির চারপাশ কিন্তু নদী বেষ্টিত, আর নদী বেষ্টিত এলাকাটিতে মূলত বিভিন্ন মাছের ঘের এবং জনবসতিপূর্ণ এলাকা। গত কয়েকদিনের যে টানা ভারী বর্ষণ, সেই ভারী বর্ষণের ফলে এখানে কিন্তু এখন বলা যেতে পারে যে এক ধরনের জলাবদ্ধতা, অর্থাৎ এখানে যেই সড়ক আছে, বাড়িঘর আছে এবং এই যে মাছের ঘেরগুলো আছে সেখানে কিন্তু একবারে কানায় কানায় পানিতে পূর্ণ। এই পানি কোনো অবস্থায় এখন নামছে না, যদিও স্থানীয়রা জানিয়েছেন যে গতকাল এই জায়গাটিতে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কোমর সম পরিমাণ পানি ছিল, সেখানে কিন্তু এখন হাঁটুর কাছাকাছি, অর্থাৎ হাঁটুর থেকেও নিচে পানির উচ্চতা হ্রাস পেয়েছে। বলা যেতে পারে যে গতকালের বিকাল থেকে এখন পর্যন্ত কোনো বৃষ্টিপাত না হয় এখানকার পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে এবং সেই উন্নতির একটা চিত্র আমরা এখন দেখাতে পারি যে এই যে পানিতে মানুষজন যে চলাচল করছে, এখন যতটা স্বাভাবিকভাবে লোকজন যাতায়াত করছেন গতকাল বা তার আগে 2-3 দিন কিন্তু এখানে এই পরিবেশটা ছিল না। অর্থাৎ এখানে যারা এই সড়কটি পারাপার হতো তাদেরকে কোমর পরিমাণ পানি ডিঙিয়ে তাদেরকে কিন্তু যাতায়াত করতে হতো। আজকে কিন্তু অনেকটা উন্নতি ঘটেছে, তবে এখনো পর্যন্ত যে মাছের ঘেরগুলো আছে, যেখানে মাছ চাষ করছেন চাষিরা, সেই ঘেরগুলো কিন্তু এখনো একবারে পানিতে একাকার হয়ে আছে। পানি উন্নয়ন বোর্ড যতটা সবশেষ তথ্য আমাকে জানিয়েছে যে তারা অনবরত চেষ্টা করছেন যে এই সেচ প্রকল্প অভ্যন্তরে যে জলাবদ্ধতার শিকার হয়েছে সেই পানি কতটা দ্রুত নিষ্কাশন করা যায়, তার জন্য তারা লক্ষ্মীপুরের রায়পুরে একটি স্লুইস গেট আছে হাজিমারা, এবং চাঁদপুর সদরের নানুপুর এলাকায় একটি স্লুইস গেট আছে। অর্থাৎ এই দুটি স্লুইস গেট দিয়ে তারা কিন্তু পানি নিষ্কাশনের চেষ্টা করছে। তারপরে একটা বাধা হয়ে দাঁড়িয়েছে মাঝে মধ্যে বিদ্যুৎ বিভ্রাট, অর্থাৎ লোডশেডিং এর কারণে কিন্তু সেখানে কিন্তু পানি নিষ্কাশনের যে মোটরগুলো আছে, পানির যে পাম্পগুলো আছে, সেগুলো কিন্তু তাদেরকে চালনা করাটা অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তো আমরা সবশেষে যে তথ্যটি জানাতে পারি যে চাঁদপুরের যে ফরিদগঞ্জ এলাকাটি আছে এখনো বলা যেতে পারে যে এটাই অনেকটা জলমগ্ন হয়ে পড়ে আছে। তো এই ছিল আমার কাছে চাঁদপুর সেচ প্রকল্প অভ্যন্তরের ফরিদগঞ্জের জলাবদ্ধতার তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চাঁদপুরে, জানছিলাম সেখানকার বন্যা পরিস্থিতির সবশেষ। দেশের বাইরের বন্যা পরিস্থিতির খবর। কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে দেখা দেয় ভূমিধস ও ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্য। এরই মধ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 23 জনে। গৃহহীন হয়ে পড়েছে 65,000-এর বেশি মানুষ। এখনো চলছে বিভিন্ন স্থানে আটকে পড়াদের উদ্ধার কাজ। আগামী 3 দিন রাজ্যটির 4টি জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে বন্যার্তদের 48 লাখ মার্কিন ডলার ত্রাণ সহায়তার ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাখির চোখে যতদূর দেখা যায় শুধু পানি আর পানি। দুর্দশার এই চিত্রটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার। গেল কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে চরম দুর্ভোগে পড়েছেন ত্রিপুরার বাসিন্দারা। গৃহহীন হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্তীর্ণ ফসলি জমি, লোকালয়, রাস্তাঘাট সবই ডুবে আছে পানিতে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এখনো বিভিন্ন জায়গায় আটকা আছেন বহু মানুষ। তাদের উদ্ধারে কাজ করে যাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। বন্যার্থদের জন্য খোলা হয়েছে 400-র বেশি আশ্রয় কেন্দ্র।
এদিকে শুক্রবার বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন রাজ্যটির মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এ সময় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন তিনি। বন্যার্থদের ৪৮ লাখ মার্কিন ডলারের ত্রাণ সহায়তার ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে শুক্রবার বৃষ্টি না হওয়ায় ত্রিপুরার অনেক এলাকা থেকেই পানি নেমে যেতে শুরু করেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। ৪টি জেলায় আগামী ৩ দিন ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমী সাথী, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। অ্যালটেক অ্যালুমিনিয়াম গড়ে উঠছে আগামী শহর। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে সিলেটের সীমান্ত এলাকা থেকে আটক করেছে বিজিবি জানায় শুক্রবার বিকেলে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সহযোগিতায় কানাইঘাটে পৌঁছান মানিক। রাতে দনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর চেষ্টা করেন তিনি। বিষয়টি টের পেয়ে সেখানে অভিযান চালিয়ে আটক করে ক্যাম্পে নেন বিজিবি সদস্যরা। 2015 সালে অবসর নিলেও বিভিন্ন অনুষ্ঠান ও টেলিভিশন টকশোতে কথা বলতেন শামসুদ্দিন চৌধুরী মানিক। সবশেষ কোটা বিরোধী আন্দোলন নিয়ে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে সঞ্চালকের উপর ক্ষিপ্ত হয়ে আপত্তিকর কথা বলে বিতর্কে পড়েন তিনি। রংপুরে 24 ঘন্টার ব্যবধানে একটি বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসায় 4 নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, 2 দিন আগে নগরীর রংপুর নবজাতক শিশু ও প্রসূতি সেবা হাসপাতালে প্রসব ব্যথা নিয়ে যান সুমাইয়া আক্তার শিমু। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের কথা বলে ভর্তি নিলেও নার্স ও আয়াদের দিয়ে চিকিৎসা চালায় হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু হয় বলে দাবি ভুক্তভোগী পরিবারের। একই অভিযোগ হাসপাতালটিতে চিকিৎসা নিতে যাওয়া বাকি 3 জন জবা রানী, ববিতা এবং সাথী বেগমের স্বজনদেরও। ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেছে তারা। এদিকে ঘটনার পর থেকে লাপাত্তা হাসপাতাল কর্তৃপক্ষ। সিনিয়র জুনিয়র দ্বন্দ্বের জেরে চাঁদপুরে এক কিশোরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, গত 21 আগস্ট শহরের ব্যাংক কলোনি মাঠে ফুটবল খেলায় সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে জড়ায় কিশোর 2 পক্ষ। এই ঘটনাকে কেন্দ্র করে গতরাতে শহরের শোলঘর এলাকায় জেলা প্রাথমিক অফিসের সামনে শাহিনের ওমর হামলা চালানো হয় বলে দাবি স্বজনদের। এক পর্যায়ে শরীরের বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় প্রতিপক্ষের কিশোররা। নিহত শাহিন পেশায় অটো চালক ছিলেন। দেখছেন সময় সংবাদ। আবারও দেশের বাইরের খবর। জার্মানির জেলিঙ্গেন শহরের দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে 3 জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অন্তত 4 জন। হামলাকারীকে ধরতে অভিযানে নেমেছে স্থানীয় পুলিশ। এটিকে সন্ত্রাসী হামলা নয়, বরং বিচ্ছিন্ন ঘটনা বলে জানিয়েছেন জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জার্মানির পশ্চিমাঞ্চলীয় জোলিঙ্গেন শহরের 650তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান চলছিল শুক্রবার। সেখানে জড়ো হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। কেউ আশঙ্কা করেননি কি ভয়াবহ ঘটনার সাক্ষী হতে যাচ্ছেন তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময়ে রাত 9:45টার দিকে অনুষ্ঠানের মূল মঞ্চের কাছে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি হঠাৎই নিজের কাছে থাকা ছুরি বের করেন। এলোপাতাড়ি হামলা শুরু করেন আশপাশের মানুষদের লক্ষ্য করে। আচমকা এমন হামলা টের পাননি অনেকেই। ছুরিকাঘাতে গুরুতর আহত হন কয়েকজন। দ্রুতই সেখান থেকে পালিয়ে যায় হামলাকারী। পরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহতদের উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। স্থানীয় গণমাধ্যম জানায়, ছুরি হামলার শিকার কয়েকজন নিহত হয়েছেন। আহতদের অবস্থাও আশঙ্কাজনক। ঘটনার পর এলাকায় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। কেউ কেউ আশঙ্কা করছিলেন এটি কোনো সন্ত্রাসী হামলা কিনা। তবে ছুরি হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলে জানিয়েছে জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভয়াবহ এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন শহরের মেয়র। একই সঙ্গে তিনি বাতিল করেছেন প্রতিষ্ঠা বার্ষিকীর কয়েকদিন ব্যাপী অনুষ্ঠান। এদিকে হামলাকারীকে ধরতে ব্যাপক অভিযান শুরু করেছে পুলিশ। আশপাশের এলাকায় চালানো হচ্ছে চিরুনি তল্লাশি। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ডুবন্ত জনপদে লাখ লাখ মানুষের হাহাকার। আগ্রাসী বন্যায় লন্ডভন্ড, নোয়াখালী, ফেনী, কুমিল্লা সহ 11 জেলা। নতুন নতুন এলাকা প্লাবিত, যোগাযোগ বিচ্ছিন্ন বহু এলাকা। ভারতে পালানোর সময় কানাইঘাট সীমান্ত থেকে আটক সাবেক বিচারপতি মানিক। সাবেক চিফ হুইপ আসম ফিরোজ গ্রেফতার। আজ আদালতে তোলা হবে সালমান আনিস দীপুকে।
এবং রংপুরে বেসরকারি ক্লিনিকে 24 ঘন্টার ব্যবধানে 4 নবজাতকের মৃত্যু। ভুল চিকিৎসার অভিযোগ স্বজনদের, সুষ্ঠু বিচার দাবি, সটকে পড়ল হাসপাতাল কর্তৃপক্ষ। এই ছিল সময় সংবাদের এখনকার আয়োজনে। এরপর এ সময়ের বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।